আজকে যে ঘটনাটা বলবো এটা হচ্ছে মৈনাকদার জীবনের প্রথম সেই রকম ঘটনা বলা যায় যেখান থেকে এই জিনিসগুলোর প্রতি একটা বিশ্বাস জন্মানো শুরু হয়। মৈনাকদা যেটা বলছে যে আমার মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজটা বা বিশেষ করে তার চাহনিটা মৈনাকদাকে একটু অস্বস্তিতে ফেলছিল। ওর পায়ের ছাপগুলো না খুব অস্বাভাবিক রকম বড়। বিয়ে হয়ে আসার পর থেকে আস্তে আস্তে একটা একটা করে গাছগুলো শুকিয়ে যেত। হঠাৎ করে বাড়ির পিছনের বাগানের দিক থেকে ওর মা চিৎকার করছে। ছুটে গিয়ে দেখছে রলেক্সের ওরকম মাথা মুছে ফেলে রেখে গেছে। ওর সাথে সারাক্ষণ একটা কালো ছায়ামূর্তি ওর সাথে চলে, কিরকম যেন নারকেলটা। তো আর একটা ছেলে, সে আবার সিগারেট খেতে বলে পকেটে লাইটার ছিল, বলছে দাঁড়া লাইটারটা জ্বালাই। হাতের মধ্যে রক্ত, চাদরটা খুলে দেখছে, চাদরের মধ্যে দেখছে হিরুর কাটা মাথাটা এসে শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের সেট আপটা একটু আলাদা, যদিও এটা আমাদেরই সেট আপ, এমন নয় যে অন্য কারো সেট আপে আমরা রয়েছি। এই দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বাট আজকে আমাদের সাথে রয়েছে দেবলীনার অলরেডি 3টে ঘটনা আমাদের সাথে হয়েছে আপাতত। দেবলীনা এসে বলেছে আজকে দেবলীনার 4র্থ ঘটনা, যদিও আজকে দেবলীনা বলেছে 2টো ঘটনা আমাদের শোনাবে, মানে এই একটা এপিসোডেই 2টো ঘটনা থাকবে। কেমন আছো ফার্স্ট অফ অল? আমি খুব ভালো আছি। আর যখনই আমি হরর মাইন্ডসে ঘটনা বলতে আসি আমার আরও মানে ভালো হয়ে যায় আর কি, আরও মন টন খুশিতে ভরে যায়। আমার খুব ভালো লাগে আমার এখানে আসতে। এবার রেসপন্স ঠিক আছে? প্রথমবার বলেছিলে রেসপন্স মিক্সড রেসপন্স, হ্যাঁ মানে মিক্সড রেসপন্স তো আসেই। মানে কমেন্টসের কথা যদি দেখো, বলো কমেন্টস তো বিভিন্ন লোক বিভিন্ন কমেন্টস করবেই। আর কিছু মানুষের একটু সমস্যা হয়, সে যেই বলুক, আমার একার ভিডিওতে না। তো আমার খুব ভালো লাগে, আমি তাদেরকে খুব রেসপেক্ট করি যারা আমার ঘটনাগুলোকে সত্যিকারে শুনে যারা বলেন কোনো জিনিস, সেটাকে আমি খুব রেসপেক্ট করি, সেটা ভালো হোক বা খারাপ হোক। ক্রিটিসিজমকে সবসময় অ্যাকসেপ্ট করা উচিত, বাট সেটা যদি তারা শুনে বলে। তো সেক্ষেত্রে আর অনেকে তো খুব পছন্দ করেন ঘটনা, তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ। আমার আগের ভিডিওটা তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার সত্যি খুব ভালো লেগেছে। তো আমি তাদের কথাগুলোকেই বেশি গুরুত্ব দিই আর কি। হ্যাঁ, বাট অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে, মানে অনেকে কমেন্টও করে যে একজনের সাথে এতগুলো ঘটনা কিভাবে ঘটছে। তো আমি আজ বলে রাখি যে ওর নিজে ঘটনা বিভিন্ন লোকের কাছ থেকে কালেক্ট করে এখানে আনে। মানে প্রথমে আমাদের অডিও রেকর্ড করে পাঠায়। তো সেটাই আমি বলছিলাম যে আপনারাও যদি এরকম ঘটনা অডিও রেকর্ড করে আমাদের পাঠাতে চান, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপে আপনি পুরো ঘটনাটি অডিও রেকর্ড করবেন আর আমাদের পাঠিয়ে দেবেন। তারপর আমরা সেটা শুনবো, আমাদের পছন্দ হলে তাহলে অবশ্যই আমরা এখানে ডেকে নেব। আর একটা জিনিস, অনেকে 1-2 মিনিটের কিছু ঘটনা পাঠাচ্ছেন। দেখুন, 1-2 মিনিটের ঘটনা তো এখানে বলা সম্ভব না, মিনিমাম একটা লেন্থ থাকলে আমরা সেটা আনতে পারি। তো হ্যাঁ, এবার আসি তোমার কাছে, আজকে কি ঘটনা এনেছো? আজকে আমি দুটো ঘটনা এনেছি। তো দুটো ঘটনা ভীষণ আলাদা রকমের দুটো ঘটনা। প্রথম যে ঘটনাটা এনেছি সেটা এত অদ্ভুত, মানে ঘটনাটা শুনে সকলেই ভাববেন যে এরকমও হতে পারে। আর একটা জিনিস আমি প্রথমেই যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলে দিই যে কোনো রকম আজকের প্রথম ঘটনাটার মাধ্যমে কোনো রকম কোনো অন্ধবিশ্বাসকে প্রমোট করা কিন্তু কখনোই আমার উদ্দেশ্য নয়। এটা সম্পূর্ণভাবে একটি পরিবার তাদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনাই আমি খালি এখানে বলছি। এর মাধ্যমে কোনো রকম অন্ধবিশ্বাসকে প্রমোট করা বা কাউকে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করাতে আমি কোনো রকম ইন্ধন দিচ্ছি না। এই ঘটনাটা আমি শুনেছি আমার বন্ধু সৌরভ, আমি সৌরভের থেকে কালেক্ট করা ঘটনা এর আগে বলেছিলাম। আমার সেকেন্ড যেটা তুমি ছেড়েছিলে সেটা, যেটা ওই অফবিট সিকিমের হ্যাঁ, অফবিটে হ্যাঁ, হ্যাঁ। ঘুরতে গিয়ে যেটা হয়েছিল। তো সেখানে আমি সৌরভের দাদার একজন বন্ধুর উল্লেখ করেছিলাম, মৈনাকদা। এই ঘটনাটা কিন্তু মৈনাকদার সাথে ঘটা একটা ঘটনা। এবং মনে করে দেখবে আমি সেই ঘটনাতে বলেছিলাম মৈনাকদা এমন একজন মানুষ ছিলেন, একটা সার্টেন টাইম অবধি উনি কিছু মানতেন না। তার পরবর্তীকালে উনি খুব বেশি এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট গেইন করেন এবং উনি তারপরে অনেক বিভিন্ন রকমের তন্ত্র সাধক বা তান্ত্রিক তাদের সাথে যোগাযোগ করেন এবং এগুলো নিয়ে চর্চা করেন।
আজকে যে ঘটনাটা বলবো এটা হচ্ছে মৈনাকদার জীবনের প্রথম সেই রকম ঘটনা বলা যায়, যেখান থেকে ওর ওই দাদার এই জিনিসগুলোর প্রতি একটা বিশ্বাস জন্মানো শুরু হয়। ঠিক আছে, এটা মৈনাকদাদের ফ্যামিলির একটা ঘটনা। এটা মৈনাকদার ফ্যামিলি সম্বন্ধে আমি একটা কথা বলি, মৈনাকদাদের মায়েরা হচ্ছেন 4 বোন। ঠিক আছে, মৈনাকদার একজন বড় মাসি আছেন, মৈনাকদার মেজো মাসি, মৈনাকদার মা সেজো এবং একজন ছোট মাসি আছেন। এই ঘটনাটার সাথে একদম প্রত্যক্ষভাবে জড়িত যারা, তারা হচ্ছেন মৈনাকদার মেজো মাসি এবং তার পরিবার। ঠিক আছে, তার ছেলে পরিবার। তো মৈনাকদার এটা 2012-13 সালের ঘটনা। তখন ওই মৈনাকদার কত বয়স হবে, মৈনাকদা আমাদের থেকে 5-6 বছরের বড়, তো ওই 17-18 বছর বয়স হবে। তো যাই হোক, তো সেই সময়কার ঘটনা। তো তখন মৈনাকদার এক বড় দাদা, মানে ওই যে মাসি বললাম মেজো মাসি, মেজো মাসির হচ্ছে 2 ছেলে মেয়ে। বড় ছেলে সে মৈনাকদার থেকে 10 বছরের বড়, 10-11 বছরের বড়। আর ছোট মেয়েটা যেটা, সে মৈনাকদার একদম পিঠোপিঠি। এই দাদার নাম হচ্ছে সুজয়দা। এই সুজয়দার বিয়ের কথাবার্তা চলে। এবার যেরকম হয়, একটা 28-29 বছর বয়সের ছেলে, তার জন্য বিভিন্ন রকমের মেয়ে দেখা, অ্যারেঞ্জ ম্যারেজ, বিশেষ করে যখন যদি সে লাভ প্রেমের দিকে না গিয়ে থাকে, তো অ্যারেঞ্জ ম্যারেজের জন্য বিভিন্ন রকম মেয়ে দেখা দেখি চালু হয়। তো এই সময় কিন্তু মৈনাকদা একেবারেই এগুলো কিছুতেই বিশ্বাস করতো না এবং এই সব ব্যাপার নিয়ে কোনো চর্চাও করতো না, কিছুই করতো না। তো এইভাবে দেখতে থাকে। আর মৈনাকদাদের ফ্যামিলির ব্যাপারটা বলি, মৈনাকদাদের বাড়ি আর ওই মাসিদের বাড়ি মানে মোটামুটি কাছাকাছি। একমাত্র মৈনাকদার যিনি বড় মাসি তিনি অনেকটা দূরে থাকেন, বাকি মেজো মাসি এবং ছোট মাসি এরা কিন্তু একদম এক বেল্টে থাকেন, মানে এক এরিয়ার মধ্যে থাকেন, হয়তো পাড়াটা একটু আলাদা। তো এবার যেহেতু কাছাকাছি, তো মেয়ে দেখতে যাওয়া ঠাওয়া সমস্ত এদেরকে নিয়েই যায়। আর একটা বিয়ে বাড়ি হলে তো খুব আনন্দ, মেয়ে দেখতে যাওয়াটাও একটা খুব মজা। তো এই সুজয়দার মেয়ে দেখতে যেতে মোটামুটি মৈনাকদার মা এরা যেতেন। তো একবার একটা অর্পিতা বলে একজন মেয়ের খোঁজ পায় যে মেয়েটা খুব ভালো সুন্দর দেখতে। তো তার বাড়িতে এরা সবাই মিলে যায়, মৈনাকদার মা, ওইদিকে সুজয়দার মা বাবা এবং সুজয়দার যে বোন আছে সৌমিলি, সে, এরা সবাই মিলে যায়। তো এবার সেখানে গেছে, সেখানে মেয়েটা তো খুবই সুন্দর দেখতে, ভীষণ মিষ্টি, স্বল্পভাষী, তারপরে হচ্ছে ভীষণ সফট স্পোকেন, খুব সুইট মিষ্টি। তো খুব পছন্দ হয়। আর দেখবে মানে এখনও বলো বা 2012-13 সালেও বলো, মেয়েদের ক্ষেত্রে একটু সুন্দর হলে না সেইটা অনেকটা মানে বাকি জিনিসগুলোর ওপরে চলে, সুন্দরটা মেয়েদের ক্ষেত্রে খুব ফ্যাক্টর একটা বিশাল বড় ক্ষেত্রে। এবার যাই হোক, সেটা তো সুন্দর দেখতে দেখেছে, তো বাড়ির লোকের অনেকটা পছন্দ হয়েছে, সবারই, সুজয়দারও পছন্দ হয়েছে যে হ্যাঁ ঠিক আছে মেয়েটা খুব ভালো। তো এবার ঠিক ও নর্মাল কথা বলছে, এবার মৈনাকদা যেটা বলছে যে আমার মেয়েটার মানে বডি ল্যাঙ্গুয়েজটা বা বিশেষ করে তার চাহনিটা মৈনাকদাকে একটু অস্বস্তিতে ফেলছিল। মানে আচ্ছা। মেয়েটা মৈনাকদার দিকে তাকাচ্ছিল না, মেয়েটা তাকাচ্ছিল মৈনাকদার মা একটা খুব সুন্দর শাড়ি পরে গেছিল সেই শাড়িটার দিকে, বাট যে চাহনিটা দিয়ে দেখছিল সেটা ভীষণ অড লাগছিল। তো তখন মৈনাকদা একটুখানি মানে ব্যাপারটা না একটু হয় না, একটু দেখে যে কি ব্যাপার। তো কিছুক্ষণ পর ওরা যখন বেরিয়ে আসছে, মৈনাকদার মাকে ওই মেয়েটা নিজে থেকেই বলল যে মাসিমণি, তোমার না শাড়িটা খুব সুন্দর জানো তো, আমার না খুব ভালো লাগছে। তো এবার মৈনাকদা তখন তো বলেছে আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো পছন্দ হয়েছে, মেয়েদের তো এমনি শাড়ি টাড়ি ভালো লাগে, তো সেই জন্য ভালো লেগেছে হয়তো। এবার মৈনাকদার মা আবার কি করলো, ভালোবেসে বললো কি যে ঠিক আছে বাবা, পড়ো তো একদিন, তুমি আসবে যখন নিয়ে পড়ো, তোমার যখন প্রয়োজন হবে নিয়ে পড়ো। তো এই ঘটনার পর ওরা বাড়ি চলে আসে। এসে তো মোটামুটি রাস্তায় ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে যে না দেখো মেয়েটাকে আমাদের খুব ভালো লেগেছে, বেশ মিশুকে, তো মেয়েটাকেই আমরা ফাইনাল করবো আর কি। এবারে মৈনাকদাররা বাড়ি চলে এসেছে, ওর মা এসে যেমন হয়েছে। এবার কয়েকদিন পরে ওদের পাড়ায় একটা ফাংশন ছিল। তো দেখবে ইউজুয়ালি আমরা কি করি, কোনো একটা ভালো শাড়ি যখন আমরা বার করে পরি, সেটা কি করি কয়েকদিন আলনাতে বা বাইরে কোথাও রাখি, তারপর একবারে কেচে দিয়ে আবার আলমারিতে তুলি। তো মৈনাকদার মা শাড়িটা বার করেই রেখেছিল, তো ফাংশানে পরবে বলে শাড়িটা নিয়েছে আলনা থেকে। এবার আলনা থেকে নিয়ে শাড়িটা খুলে দেখছে শাড়িটার কুঁচির কাছটা থেকে পুরো দেখে মনে হচ্ছে পুড়ে গিয়ে, মানে কেউ যেন কোনো রকম কোনো সিগারেট বা কোনো জ্বলন্ত কিছু দিয়ে মাঝখান থেকে পুড়িয়ে দিয়েছে শাড়িটাকে।
এবার শাড়িটার মেটেরিয়ালটা কিন্তু খুব ইজিলি ফ্লেমেবল, মানে তোমার ওই জর্জেট টাইপের, তো যেহেতু শিফন জর্জেট টাইপের, তো ওর মা ভেবেছে যে কোনোভাবে পুড়ে গেছে, আগুনের ফুলকি টুলকি লেগে পুড়ে গেছে। বাট তাও একটা ব্যাপার হচ্ছে যে শাড়িটা তো সেই ওদের বাড়ি থেকে এলো, তারপর তো শাড়িটা আর কোথাও পরেও নি, তো শাড়িটা নষ্ট হলো কী করে? তো ওর মা এবার মনটা খারাপ হয়ে গেছে, পছন্দের শাড়ি ছিল, বলছে এরকম নষ্ট হয়ে গেল বলে। ওর মা আবার বললো, এই আমি সেদিন বড় মুখ করে অর্পিতাকে বলে এলাম একদিন পরো শাড়িটা, তাও নষ্ট হয়ে গেল। তো এই হলো, এই ঘটনাটা হয়ে গেল। এবারে হচ্ছে ওদের বাড়ি, মানে ওই সুজয় দাদের বাড়ি পাকা দেখা। তো পাকা দেখার দিন কি হয়েছে, সমস্ত বাড়ির লোকজনরা গেছে। এবার সেই দিনকে মৈনাক দাদের যিনি ছোটো মাসি, সে আর তার হাজব্যান্ডও গেছিলো। তো সে আর তার হাজব্যান্ড যখন গেছে, গিয়ে এবার ওই ওই মাসি না একটা খুব সুন্দর এরকম চোকার টাইপের একটা জুয়েলারি পরেছিল গলায়, ঠিক আছে, যেটা ওই তোমার ওই সিহরি টিহরি ওই ধরনের আর কি, মানে সোনার নয়, বাট দেখে মনে হচ্ছিল সোনার, মানে খুব সুন্দর হারটা। তো ওটা পড়ে গেছে, ওটা পড়ে এরকম করছে। সেদিনকে মৈনাকদা বলছে যে অর্পিতা দি ওই হারটার দিকে ওরম উইয়ার্ডভাবে তাকাচ্ছিল। মানে দেখো, একটা জিনিস সুন্দর দেখলে আমি তো তাকাবো, এটা তো স্বাভাবিক, বাট একটা না চাহনিটার মধ্যে একটা কিছু একটা উইয়ার্ড কিছু একটা ছিল, সেটা মৈনাকদার মনে হয়েছে। তো এবার তখন অর্পিতাদি হঠাৎ করে ওই মাসিটাকে বলছে, ছোটো মাসিকে বলছে, ছোটো মাসি তোমার হারটা না খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে হারটা। এবারে তখন মাসিটা বলছে যে তোর ভালো লাগছে, তাহলে কিন্তু তোকে পড়তে দেবো, দাঁড়া তুই বিয়ে করে আয় বাড়িতে, তোকে একদিন পড়তে দেবো। তো বলেছে আচ্ছা ঠিক আছে পড়বো, এরকম একটা করে বলেছে। এবার মাসিটা ওরা ওরা তো ওখান থেকে কথাবার্তা পাকা বিয়ের ডেট ফেট ফাইনাল করে বাড়ি চলে এসেছে। এবার বাড়ি আসার পরে হঠাৎ করে পরের দিনকে মাসিটা মৈনাকদার মাকে ফোন করেছে, ছোটো মাসি ফোন করে বলছে, মেজদি কি অদ্ভুত ঘটনা জানিস, মেজদি না শেষদি, মৈনাকদার মা শেষদি বলছে, শেষদি কি অদ্ভুত ঘটনা জানিস? বলছে কি হয়েছে? বলছে জানিস হারটা কালকে পড়ে গেলাম না অর্পিতাদের বাড়িতে, আজকে হারটা বক্স থেকে, মানে বক্সটা খুলে দেখছি হারটা পুরো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে আছে। বলছে কেন টুকরো টুকরো হয়ে? এরমভাবে একটা দেখো, যেটা গোল্ড প্লেটিংয়ের হার, ওরকম টুকরো টুকরো হয়ে কি করে ভাঙবে? হয়তো টাসেল থেকে ছিঁড়ে যেতে পারে, বা হয়তো একটা নিচের কোনো স্টোন খুলে আসতে পারে। বলছে না, পুরো টুকরো টুকরো ছোট ছোট টুকরো হয়ে গেছে ভেঙে। এবার দেখ বল, অর্পিতা পড়তে চাইলো, নষ্ট হয়ে গেল জিনিসটা, কি করি? তখন মৈনাকদার মাও বলছে জানিস তো, আমারও শাড়িটা মেয়েটা পরতে চাইলো, নষ্ট হয়ে গেল, কি বলতো? এবার এই কথাবার্তাগুলো না মৈনাকদার মনে একটা হচ্ছে, বলে বাবা যেটাই ভালো বলছে সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। এটা এই চিন্তা ধারণাটা কিন্তু আসাটা ঠিক না, কারণ এগুলো সবই কোইন্সিডেন্ট হতেই পারে। তো যাই হোক, এটা হয়ে গেল। এরপরে একদিন সৌমিলির বার্থডে ছিল, ঠিক আছে, তো তখন ওর ওর একটা খুব শখ ছিল একটা স্পেসিফিক টাইপ অফ গাউন। সেটার জন্য সৌমিলি কী করেছিল, একদম মানে নিউ মার্কেটে গিয়ে তোমার মেটেরিয়াল কিনে, কাপড় কিনে, ওখানকার টেলারকে দিয়ে একদম ডিজাইন করে অনেক দাম দিয়ে, মানে ওই স্যুটটাও তৈরি করেছিল, একটা গাউন তৈরি একদম, মানে সেই বলিউড স্টাইলে তোমার একটা ও গাউন তৈরি করেছিল। ওর ওটা খুব একটা আনন্দ ছিল যে না, আমার ওটা বার্থডেতে আমি ওই গাউনটা পরবো। তো এবার বার্থডে বড় করে বার্থডে সেলিব্রেট হয়েছে, তো সবাই এসেছে মোটামুটি। ওই ও যেহেতু অর্পিতাদের সাথে একদম ফাইনালাইজ হয়ে গেছে বিয়ে, ওরাও এসেছে। তো আসার পরে খুব সুন্দর করে ওরা বার্থডে সেলিব্রেট করছে। সেই দিনকে ঠিক বেরোবার আগে অর্পিতার বলেও, মানে ঠিক বেরোবার আগে এরকম অর্পিতা দিয়ে এসে ওই সৌমিলিকে বলছে, সৌমিলি তোমার জামাটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবার না মৈনাকদা বলছে, আমার ব্যাক অফ দ্য মাইন্ড চলছে জামাটাও নষ্ট হবে, আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলছে যে জামাটাও নষ্ট হবে। তো বলছে কি ভীষণ সুন্দর তোর জামাটা, জানিস তো? তখন ও আবার বলছে যে ঠিক আছে, আমি তো বানিয়েছি শখ করে, জানো তো। এবার মেয়েলি যেরকম আলোচনা হয় আর কি, যে আমি না এই ছবিটা দেখে বানিয়েছি, জানো তো, স্পেশাল করে তৈরি করিয়েছি। এই বলছে না সত্যি খুব সুন্দর। তো বলে গেছে। এবার এর দুদিন পর কি হয়েছে, সৌমিলি জামাটা ড্রাই ক্লিনিকে দিয়েছে। এবার ক্লিনিকে বলেছিল যে ড্রাই ক্লিন করে আপনি ফেরত দিয়ে দেবেন। ক্লিনিকে দিয়ে বাড়ি ঢুকবে, হঠাৎ করে ক্লিনিক থেকে ফোন করেছে, ড্রাই ক্লিনিকের যে দোকান, লন্ড্রি থেকে ফোন করেছে। বলছে কি না, বলছে আপনি এসে এরকম জামাটা ফেরত নিয়ে যান, বা জামাটা একবার দেখে যান। তখন বলছে কেন, ফেরত কেন নেব? বলছে না, জামাটা কিন্তু পুরো পোড়া, আপনি তারপরে এসে আমাকে দোষ দেবেন যে আমি ইস্ত্রি দিয়ে জিনিসটাকে
পুড়িয়ে ফেলেছি, আপনি আমার জামাটা কিন্তু পুরো পোড়া। তখন ও না মানে হাউ হাউ করে কান্নাকাটি করার মতো অবস্থা। ও তখন গেছে ছুটে যেখানে মানে ক্লিন করতে দেয় আর কি, সেখানে ছুটে গেছে, লন্ড্রিতে গেছে, গিয়ে দেখছে সত্যি জামাটা দেখে পুরো মানে এই রকম পোর্শন, যেটা পায়ের কাছের পোর্শনটা, পুরো দেখে মনে হচ্ছে মানে আয়রন বসিয়ে দিলে ভুল করে যেরকম পুড়ে যায়, যেরকম পুরো ওরকমভাবে জ্বলে গেছে জায়গাটা। তো তখন ও এবার মানে ওইখানে বসেই কাঁদতে শুরু করেছে, লন্ড্রির সামনে বসেই ও কাঁদতে শুরু করেছে যে আমার এত শখের জামাটা এইভাবে নষ্ট হয়ে গেল। তখন ও আবার উল্টে লোকটাকেই বলছে আপনিই কোনোভাবে নষ্ট, বলছে এই জন্যই তো আমি আপনাকে ডেকে দেখালাম, কারণ আপনি তো এরপর আমাকেই দোষ দেবেন যে আমি হয়তো ইস্ত্রি বসিয়ে ফেলেছি। আমি কিন্তু কিচ্ছু করিনি, আপনি এভাবেই জামাটা দিয়েছেন, আপনি পুরা পোড়া জামা দিয়েছেন, আমি কিন্তু এটা কিছু করিনি। তো যাই হোক, ও খুব কান্নাকাটি করছে, তো সুজয়দার সাথে গেছিলো। তখন বলছে দেখ ছেড়ে দে, যা হয়েছে হয়েছে, আমি তোকে আবার না হয় একটা বানিয়ে দেবো, তুই ছেড়ে দে, এটা নিয়ে কান্নাকাটি করিস না। এবার দেখো তার তো শখের জিনিস, সে তো খুব কাঁদবেই, এটা তো স্বাভাবিক। তো তখন চলে এসে সুজয়দা বলছে ওই লোকটাই ইচ্ছা করে মানে পুড়ে গেছে, এখন কি করবে, জানে যে তুই পরে গিয়ে চার্জ করবি, তাই আগে থেকে বলে দিল তোকে। তো এইরকম ব্যাপার, এই একটা হলো। এই ঘটনাটাও সুজয়দাদের মা, যে সে মৈনাকদার মাকে ফোন করে বলেছে, কারণ দেখো কাছাকাছি তো বনে বনে কথা হয়েছে যে জানিস তো এরকম এরকম হলো। তো মৈনাকদা ফট করে বলেই ফেলেছে, বলে আমি তো জানতামই এরম একটা কিছু হবে। তো মৈনাকদার মা বলছে জানতিস মানে, বলছে না আমি তো জানতাম, অর্পিতাদি তো যেটাকে ভালো বলে সেটাই নষ্ট হয়ে যায়। এবার ও এই যে কথাটা বলে ফেলেছে অর্পিতাদি যেটাকে ভালো বলে নষ্ট হয়ে যায়, ওর মা খুব রেগে গেছে, বলছে এগুলো কি ধরনের কথাবার্তা, একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুই তাকে এইসব কথাবার্তা খবরদার কিন্তু মাসিদের সামনে বলতে যাবি না, এইগুলো খুব বাজে, তুই তো এরকম নয়, এইরকম মানসিকতার নয়, এইগুলো এই ধরনের কথাবার্তা কেউ বলে এখনকার দিনে। তো যাই হোক এই গেল। এবারে ওদের কিন্তু বিয়ে হয়ে গেল, ঠিক আছে, সুজয়দার সাথে অর্পিতাদির কিন্তু বিয়ে হয়ে গেল। এবার একটা অদ্ভুত জিনিস কি জানো তো, বিয়ের আগে আগে মানে যেটা হয়, মেয়েটার সাথে মানে ছেলে মেয়ে তাদের মধ্যে তো একটা মানে একটা ভালোবাসার সম্পর্ক তো হবে, যে ফোনে ফোনে কথা বলা বা দেখা করা। অর্পিতাদি কিন্তু অ্যাজ সেরকম সুজয়দার প্রতি অ্যাজ সেরকম সেই মানে কি বলবো, সেই কানেকশন। অ্যাফেকশনটা দেখাতো না, সেই কানেকশানটা দেখাতো না, ঠিক আছে। ও মানে ফ্যামিলির সাথে ঠিক আছে, বাট ওর সাথে আলাদা করে যে কথা বলতে চাওয়া এগুলো দেখাতো না। তো সেটাকে সুজয়দা আবার ভাবতো যে হয়তো ও একটু লজ্জা পাচ্ছে বা কিছু, বা হয়তো ওর ফ্যামিলি থেকেই বলে দিয়েছে যে বিয়ের আগে আলাদা করে দেখা টাকা না করতে। তো অতটা জিনিসটাকে গুরুত্ব দেয়নি, ওদের কিন্তু বিয়ে হয়ে যায়। এবার বিয়ের পরে একটা রিচুয়ালস থাকে, বউ যখন ঢোকে একটা ল্যাটা মাছ ধরতে হয়, ঠিক আছে, এটা একটা রিচুয়ালস থাকে, আমাদেরও আছে এটা। তো এবার এই ল্যাটা মাছ ধরার রিচুয়ালসটার ক্ষেত্রে কি হয়, চট করে মেয়েরা ধরতে পারে না, স্লিপারি হয় তো পিছলে পিছলে চলে যায়। তো আমি আমার বৌদির ক্ষেত্রে দেখেছিলাম যেটা, যে একটা রুমাল দিয়ে দিয়েছিল, দিয়ে মানে খুব অতীব কষ্টে মানে ধরেছে, কিছুক্ষণ ছেড়ে দিয়েছে আবার। তো ও যখনই ঘরে ঢুকলো, ও এরকম মাছটা ধরতে দিয়েছে তো হাতে, ওনা এরকম খপাত করে মাছটা ধরে নিয়েছে অর্পিতাদি। মানে এটা তো খুব অদ্ভুত লেগেছে, সবাই আশপাশে দেখছে, মানে খপাত করে মাছটা ধরেছে। এবার কি মানে জাস্ট ধরে এরকম, তো মাছটাকে এরম করে ধরে এরমভাবে চেপে রেখে দিয়েছে হাতের মধ্যে। এবার তখন তারপর বলছে বাবা, এবার সেইটাকে নিয়েও আবার কি মানে আশপাশে যারা ছিল মজাই করলো, বলে একদম বরকে হাতের মুঠোয় নিয়ে নেবে একবার, এরকমভাবে বললো। তো এবার মাছটা জলে ছেড়ে দিয়েছে, দিয়ে ঘরে ঢুকেছে। এবার ঘরে ঢোকে ওই যে তোমার করে ঢোকে, পায়ের ছাপ দিয়ে ঢুকতে হয়, আলতা দুধে আলতার থালায়। এবার পায়ের ছাপ দিয়ে ঢুকেছে, দেখছে ওর পায়ের ছাপগুলো না খুব অস্বাভাবিক রকম বড়, ঠিক আছে, মানে একটা মেয়েদের পা যেরকম হওয়া উচিত মানে খুব অস্বাভাবিক রকম বড় পাটা, কিন্তু ওর পা অত বড় দেখতে লাগছে না, কিন্তু কিন্তু ছাপটা অত বড় পড়ছে। তো যাই হোক, এগুলো তো দেখো, এগুলো নিয়ে মানে কথা বলতেও খারাপ লাগে, কারণ এগুলো খুবই সাধারণ বিষয়, এগুলো কোনোটাই, কিন্তু যেহেতু ওদের সাথে পরবর্তীকালে ঘটনাটা যখন এগোবে বুঝতে পারবে এত কিছু ঘটেছে, তখন ওরা ভাবছে এই জিনিসগুলোর তার মানে গুরুত্ব ছিল। যাই হোক, তারপর ঢুকে একটা হয় দুধ উদলায়, সেটা বউকে দেখতে হয়। তো দুধ উদলানোটা দেখতে গেছে, দুধটা উদলালো তো নাই, উল্টে পুরো ছানা কেটে গেল দুধটার মধ্যে।
আচ্ছা। মানে ৩টে ঘটনাই, এক তো খপাত করে মাছটা ধরে নিল, তারপর পায়ের ছাপটা বড় আর দুধে পুরো ছানা কেটে গেছে। এবার পাড়াপড়শি যারা এসছিলেন তাদের তো মুখে ট্যাক্স নেই, তারা বলছে কীরম একটা অলক্ষণে বউ, কোনো লক্ষণ ভালো না, এইসব বলছে। এবার এগুলো তো সত্যি ভীষণ বাজে কথাবার্তা বেসিক্যালি, কারণ এগুলো খুবই স্বাভাবিক ঘটনা। দুধ উতলাতে গিয়ে কাটতেই পারে, কোনো মানুষের পায়ের সাইজ বড় হতেই পারে কোনো মেয়ের, সেগুলো দিয়ে তার লক্ষণ ভালো না এই কনক্লুশনটায় কখনোই যাওয়া যায় না। যে কারণ আমি তোমায় ফার্স্টেই বলে দিলাম যে ঘটনাটা বলছি মানে কিন্তু এই নয় যে আমি এগুলো প্রমোট করছি, এগুলো কখনোই নয়, এগুলো খুব সাধারণ ঘটনা। তো যাই হোক, এভাবে হলো। এরপরে যেটা দেখছে, মাছটা ধরেছিল, মাছটা ফেলে দিয়েছিল তো এই এর মধ্যে, হাঁড়ির মধ্যে, তো হাঁড়িটা খুলে দেখছে মাছটা মরে গেছে। মানে ও এত জোরে চেপে, এইভাবে খপাত করে চেপে ধরেছে, টিপে মেরেই ফেলেছে মাছটাকে, মাছটা মরে গেছে। তো এই 4টে ঘটনা একসাথে ঘটাতে ওদের একটুখানি বলছিল ওরা যে মানে একটু ঠিক নাই না। এবার পড়শি বলছে, কিন্তু এরা কিন্তু ভীষণ প্রগতিশীল মানসিকতার মানুষ, এবং এরা কিন্তু বারবার বলছে এগুলো হতেই পারে। একটা মেয়ে অন্যের বাড়ি থেকে তার মা বাবাকে ছেড়ে আমার বাড়িতে আসছে, আর তার আগমনে এইসব উল্টোপাল্টা কথা তোমরা বলছো, এগুলো কোনোভাবেই জাস্টিফাইড নয়। এরা কিন্তু ভীষণ এইসব দিকে খুব মানে অ্যাডভান্সড মানুষ, ঠিক আছে। তো এগুলো সমস্ত কিছু মিটলো, সেই দিনকার রিচুয়ালস যাবতীয় যা মিটলো, সেদিন আর অ্যাজ সাচ কিছু ঝামেলা হয়নি। পরের দিনকে, বউ ভাতের দিনকে, ওদের রুলস হচ্ছে, বাড়ির একটা রিচুয়াল আছে যে পায়েস বা পোলাও জাতীয়, মানে চাল দিয়ে তৈরি যে কোনো খাবার থাকবে, সেটাতে মানে বউকে একটু হাত লাগাতে হবে আর কি, আগুনের ধারে গিয়ে না, মানে জাস্ট টাচ করে দিতে হবে এরকম আর কি। তো পায়েস ছিল, পায়েস করছিল ও, পায়েসটা দিব্যি রান্না হচ্ছে, যেই ও এসে রান্নাটা করতে মানে হাতটা দিয়েছে হাতাতে, তলা থেকে পায়েসটা পুরো পুড়ে গেল, ঠিক আছে। তো এবার এই ঘটনাগুলো পরপর ওর বিয়ের পরে কিন্তু ঘটলো। এবার ঘটার পরে ও এগুলো নিয়ে অনেক আলোচনাও হয়েছিল পরবর্তীকালে। তো যাই হোক, তো এই করে মিটলো, বৌভাতটা মিটলো গেল। এবার অদ্ভুত একটা জিনিস শুরু হলো ওর বাড়িতে, মানে সুজয়দার যে মা, তার কিন্তু খুব গাছের শখ। তো ছাদে প্রচুর গাছ, এবং যেহেতু ওদের নিজস্ব বাড়ি, প্রচুর গাছ ছাদে, মানে ছাদটা একটা ছোটোখাটো বাগান মতোই ছিল ওদের। ফুল ফুটতো, ফল ফলতো, তারপরে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, ধনে পাতা, সমস্ত গাছ ছিল। এ বিয়ে হয়ে আসার পর থেকে আস্তে আস্তে একটা একটা করে গাছগুলো শুকিয়ে যেতে লাগলো, ঠিক আছে। একটা একটা করে গাছগুলো শুকিয়ে মানে একদম মানে ফলন নষ্ট, এবং পুরো মরেই গেল গাছগুলো প্রত্যেকটাই। তো তখন এদের বাড়ির লোকের এবার তখন একটুখানি মনে হচ্ছে যে এরকম কেন হলো কিছু, যাই হোক একবার কিছু একটা কাজ, তোকে তাও অতটা গুরুত্ব দেয়নি যে ঠিক আছে এটাও হতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো এইভাবে চলতে থাকলো। এইবারে ব্যাপারটা হচ্ছে কি, ওদের ফ্যামিলির সাথে খুব অদ্ভুতভাবে মৈনাকদাদের, ছোট মাসিদের, বড় মাসি তো অনেকটা দূরে থাকতো, এতটা ক্লোজ ব্যাপার ছিল না, এদের না কিরম একটা ঝামেলা তৈরি হয়ে যেতে লাগলো। সব ব্যাপারটাতেই ছোট ছোট ব্যাপার নিয়ে কেমন একটা ক্যাচার লেগে যাচ্ছে, ছোট ছোট খুব স্বাভাবিক ব্যাপার, হয়তো হয়তো কিছু একটা ব্যাপার, তুই এরকম কেন বললি, তুই ওরকম কেন করলি, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে এই ফ্যামিলিটার সাথে এদের সবার, ঠিক আছে। আর সুজয়দার কিন্তু ভীষণ হেলদি চেহারা ছিল, ঠিক আছে, মানে একটু বরঞ্চ একটু ওকে মানে একটু কিউট কিউট গুবলু গুবলু ব্যাপারটা ছিল। বাট বিয়ের পর থেকে সুজয়দা, সৌমিলি, এমনভাবে ওদের ওয়েট লস হতে লাগলো, মানে সৌমিলির তো মানে এইগুলো কলার বন্ঠন দেখা যেতে লাগলো, আচ্ছা। এরম অবস্থা হয়ে গেল। তো যাই হোক, এরা নিজেদের মধ্যে যা হোক বলতো বলতো, ঠিক আছে, কিন্তু জিনিসটা এদেরও এবার আস্তে আস্তে কী হলো, চোখে পড়তে লাগলো। এইবারে কি হলো, ওদের বাড়িতে একটা ওরা ওয়াশিং মেশিন কিনেছিল, ঠিক আছে, সুজয় দ্বারা। তো ওয়াশিং মেশিন কেনার পরে সুজয়দাদের বাড়ির থেকে মানে ওর মায়েরা বলেছিল যে আয় দেখবি বাড়িতে এরকম কিনেছে। আর 2012-13 সালে দেখবে এতটা ওয়াশিং মেশিন এরকম সব বাড়ি বাড়ি ছিল না, ঠিক আছে। তো তখন একজনের বাড়ি এসেছে, তো আশেপাশেতে ঠিক আছে দেখতে যাব, চল দেখবো। তো দেখতে গেছে, দেখতে গিয়ে দেখছে ওই অর্পিতা মেয়েটা ওয়াশিং মেশিনটা দেখে বলছে কি ভালো ওয়াশিং মেশিনটা, তো খুব সুন্দর, দারুণ দেখতে ওয়াশিং মেশিনটা, হ্যাঁ কি ভালো জিনিসটা এলো বাড়িতে। বলেছে ওরা ওয়াশিং মেশিন দেখে বাড়ি এসছে, পরের দিনই মাসি ফোন করে বলছে আমাদের ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে। নতুন কেনা ওয়াশিং মেশিন বাড়ি এসছে, বলছে খারাপ হয়ে গেছে।
এরকমভাবে তো চলতে থাকলো। এখনও অবধি কিন্তু অ্যাজ সাচ সেই রকম প্রবলেম শুরুটা হয়নি ওদের। খালি ফাইন্যান্সিয়াল অতটা ক্রাইসিস না হলেও হেলথটা খুবভাবে নষ্ট হয়ে যেতে লাগলো। তো তার মধ্যে ওরা খবর পেলো যে অর্পিতা দি মানে মিসক্যারেজ হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো একটা খারাপ ব্যাপার হচ্ছে। তো এবার দেখো ফ্যামিলির লোকেরা তো নিজেদের মধ্যে বলবেই যে মেয়েটার বিয়ে হয়ে এলো, তারপর থেকে এই সমস্ত কিছু শুরু হলো। তো একবার খালি মৈনাকদার মা একটা সাজেশন হিসাবে সুজয়দার মাকে বলেছিল যে দেখ এরকম তো হচ্ছে, তোরা একটা কাজ কর, তোরা বরঞ্চ অর্পিতা আর ওর একবার ভালো করে কুণ্ডলিটা ম্যাচ করা। ওরা না কি করেছিল বিয়ের সময়, যেহেতু মেয়েটাকে ওদের খুব পছন্দ ছিল, বেসিক দেখবে কিছু রাশিগণের একটা ব্যাপার থাকে, মানে যেমন ধরো ওই রাক্ষসগণের সাথে নরগণের হয় না, এরম রাশিরও বোধহয় কিছু ব্যাপার থাকে। বেসিক রাশিগণ এইগুলো একটুখানি মিলিয়ে নিয়েছিল যে হ্যাঁ ওই ব্যাপারগুলো নেই, মানে হয় বিয়ে হয়, এর রাশি ওর রাশিতে বিয়ে হয়, এর গণে ওর গণে বিয়ে হয়, এইটুকুই মিলিয়ে যা। আর মানে প্রপার যে একটা মিলছে কি না এদের, এরা দুটো মানুষ একসাথে থাকতে পারবে কি না ভবিষ্যতে, ওরা এগুলো নিয়ে অতটা গুরুত্ব দেয়নি। তার কারণ ওরা এই জিনিসগুলো খুব একটা মানতো না। আমি বললাম না ওরা খুব প্রগতিশীল মানুষ ছিলেন, ওরা কিন্তু এগুলো খুব একটা মানতো না। ওরা মনে করতো অনেকের গণ রাশি মিলেও কিন্তু অনেকে বিয়ে টেকে না, তো সেখানে অত গুরুত্ব দেয়নি, মাঙ্গলিক দোষটা দেখে নিয়েছিল আর ওই গণ রাশি দেখে নিয়েছিল, তো বিয়ে করে নিয়েছিল। তো বলেছে খালি একটা সাজেশন হিসেবে যে একটা কারোর থেকে ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে একবার একটা কুণ্ডলিটা চেক করিয়ে নে যে ওদের কিছু প্রবলেম আছে কিনা, বা দেখ কোনো দোষ আছে কিনা, দোষটাকে কাটিয়ে নে তোরা। তো এর মা সুজয়দার মা অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে মৈনাকদার মাকে বলছে তোরাও তো অপয়া, তোদেরও তো আমি অপয়া বলতে পারি, তোরা ওয়াশিং মেশিনটা দেখতে ঢুকলি আর আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেল, তোদেরও তো অপয়া বলতে পারি, আমার ছেলের বিয়ে তো তোরাও বাড়িতে এসছিলিস, তোদের জন্যও তো হতে পারে, আমার বউয়ের পেছনে তোরা সবাই মিলে কেন পড়ে আছিস। তো তখন না ওরা অবাক, বলছে আমি তো বলছি না তোর বউকে বাড়ি থেকে তাড়িয়ে দে, আমি বলছি একটা মিলিয়নে যদি সমস্যা থাকে সেটার উপায় আছে, কোনো সমস্যা নেই, তোদের মনে সমস্যা আছে। এবার দেখো এটা দুটো হতে পারে, এক যে তারা সত্যি অন্ধ হয়ে গেছে তাদের বউয়ের ভালোবাসায়, আর দুই তারা সত্যি এটা মানে না এবং তারা সবগুলোকেই কোইন্সিডেন্সই ভাবছে। তো যেটাই ভাবুক ঠিক আছে ভালো, কিন্তু এতগুলো ঘটনা যখন পরপর ঘটছে তারা কোনো রকম এটা নিয়ে গুরুত্ব দিচ্ছে না। তো যাই হোক, এবং তাদের কিন্তু চেহারা প্রচণ্ডভাবে কমছে, শুকিয়ে যাচ্ছে বাড়িটার মধ্যে। যাই হোক এরকম গেল। এবার এদের বাড়ির এই মানে সুজয় দাদার বাড়ির পাশে না একটা ভাড়া বাড়ি, মানে একটা মা আর তার মেয়ে ভাড়া এসেছিল, ঠিক আছে, একটা বাড়ির নিজে, মেয়েটার নাম হচ্ছে পদ্ম, মেয়েটা আনম্যারিড আর বাবাটা বাইরে কাজ করে, মা মেয়ে থাকতো আর 5-6টা বিড়াল থাকতো ওদের সাথে। ওরা মেনলি বিড়ালগুলো নিয়ে, আগে যেখানে ওরা হাওড়ার ওইদিকে থাকতো, যে বাড়িটায় থাকতো বিড়াল নিয়ে ঝামেলা হয়েছিল বলে ওরা একদম বিড়াল নিয়ে থাকবে বলেই আলাদা বাড়ি নিয়ে এসছে, মানে বাড়ি ভাড়া নিয়ে এসেছিলো। তো এবার এই পদ্ম মেয়েটার সাথে অর্পিতাদির খুব একটা বন্ধুত্ব হয়ে যায়, তো এটা হবেই, কাছাকাছি বয়স ওরবে। তো এ না মাঝে মধ্যে বলতো কি যাই পদ্মদের বাড়ি যাই, পদ্মদের বাড়ি থেকে ঘুরে আসি। তো পদ্মদের বাড়িতে এরকম যেত অর্পিতাদি, মাঝে মধ্যেই যেত। এবার প্রথম কি হতো, বিড়ালগুলো না ভীষণ ওর ওপর, মানে ওকে দেখে না খুব অ্যাগ্রেসিভ হয়ে যেত বিড়ালগুলো, কয়েকটা আঁচড়ও মেরেছে। অদ্ভুত ব্যাপার জানো, বিড়ালে আঁচড় মারলে আমাদের ইঞ্জেকশন নিতে হয়, তো ওকে কিচ্ছু নিতে হয়নি, মানে বিড়ালের আঁচড় হজম করে নিয়েছে এরকম বলছে। মানে মৈনাকদার মাকে বা ছোট মাসিকে ফোন করে হয়তো বলেছে জানিস তো অর্পিতাকে না বিড়ালে আঁচড় মেরেছে, এরা বলেছে ইঞ্জেকশন দে, বলে না না ও তো ঠিক হয়ে গেছে, জ্বর পর্যন্ত আসেনি বিড়ালের আঁচড় খেয়েও, তো জ্বর পর্যন্ত আসেনি, মানে বিড়ালের আঁচড় অবধি হজম করে নিয়েছে এরকম মানুষ। তো যাই হোক, তো এবার মাঝে মধ্যেই যেত বিড়ালগুলো আঁচড়া, তো প্রথমে পরের দিকে না আর কয়েকটা বিড়াল ওর ভীষণ পায়ে পায়ে ঘুরতে লাগলো, মানে ওকে মানে অ্যাকাস্টামড হয়ে গেল ওর সাথে। এবার ওদের একটা ছোট্ট বিড়াল ছিল, সেই ছোট্ট বিড়ালটাকে দেখে একদিন অর্পিতাদি বলছে কি সুন্দর পদ্ম তোর বিড়ালটা, কি সুন্দর করে খুব আদর করে বাড়ি এসেছে। পরের দিন দেখছে পদ্মদের বাড়ি থেকে বিশাল চিৎকার চেঁচামেচির আওয়াজ। তো কি হয়েছে, তো সবাই বেরিয়ে গিয়ে দেখছে ওদের বাড়ির পিছনে বিড়ালটাকে মানে কেউ যেন মনে হচ্ছে ঘাড় মোটকে মেরে ফেলে দিয়ে গেছে, পুরো মানে মুচড়ে ঘাটটা মোটকে মেরে ফেলে দিয়ে গেছে ওই বাচ্চা বিড়ালটাকে।
তো এবার স্বাভাবিক যাদের বাড়ির বিড়াল তারা তো প্রচণ্ড কান্নাকাটি করছে যে এরকম হলো কেন, কি করে হলো, কি করে হলো। তো এবার এই মেয়েটা গিয়ে অর্পিতাদি গিয়ে ওকে মানে একটা দিচ্ছে যে যাই হোক সমবেদনা জানাচ্ছে যে না ঠিক আছে, হলো কি করে হলো। এবার অনেক সময় দেখবে কিছু বদমাইশ লোক থাকে তারা এগুলো করে, ঠিক আছে। আমাদের আশপাশে এরকম মানুষরূপী মানে পশু থাকে যারা নিরীহ পশুদের ওপর এই ধরনের অত্যাচার করে, বিষ খাইয়ে মেরে ফেলা বা এইরকম করে, পা ভেঙে দেওয়া, এগুলো করে। তো এবার ওরা তো পাড়ায় থাকে, ওরা কিন্তু জানতো না যে পাড়ায় এরম নৃশংস কেউ আছেন বলে। তো সবাই একটা চিন্তায় পড়লো যে এরকমভাবে কে করলো বিড়ালটার ওপর। আর এটা তো নিরীহ অবলা জীব, বলো নিরীহ অবলা জীব, কারোর তো ক্ষতি করেনি কোন। যাই হোক এই গেল। এর কয়েকদিন পদ্মদের বাড়ি অর্পিতাদি যাওয়া বন্ধ করে দিল। আবার 1-2 সপ্তাহ মানে 3 সপ্তাহ পর আবার ও গেছে অর্পিতাদি ওদের বাড়িতে, গিয়ে আবার আর একটা বিড়ালকে দেখে বলছে খুব সুন্দর তো তোর বিড়ালটা, খুব সুন্দর, কি সুন্দর করে আদর করছে। ঠিক পরের দিনকে ওই বিড়ালটাও এক সেম ঘাড় মোটকে বাড়ির পিছনে ফেলে দিয়ে গেছে কেউ। তো এইভাবে না ওদের 5টা 6টা বিড়াল ছিল বললাম, সব কটা বিড়াল গেল আচ্ছা, এইভাবে। আচ্ছা। এবং যে বিড়ালটাকে ও আদর করতো, ও বলতো ভালো সুন্দর সুইট বলে আসতো, পরের দিনই বিড়ালটা মরে যেত। হুম, এখানে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, পদ্মদের যখন শেষ বিড়ালটা ওদের মারা গেল, পদ্ম আর পদ্মর মা দেখো তারা তো বাইরের লোক, তারা তো বলতে ছাড়বে না। আর বিড়ালগুলো ওইভাবে বলছে, একদম স্ট্রেট ওকে দেখে বলছে তুমি একটা ডাইনি, তুমি আমার বাড়িতে এসেছো, আমাদের বিড়ালগুলোকে যেগুলোকে আদর করো পরের দিনই সেই বিড়ালগুলো এভাবে এরম বীভৎস মৃত্যু হয় তাদের। তো তুমি তুমি আসবে না আমাদের বাড়িতে, তুমি ঢুকবে, তোমার ছায়া আমরা মারাতে চাই না। তো যাই হোক এগুলো বলতো, অর্পিতাদি কষ্ট পেত। এবার দেখো সত্যি অ্যাজ ওর তো কিছু দোষ না, ও তো কিছু করছে না। এবার ও কি করবে যদি ও কিছু ভালো বললে সেটা নষ্ট হয়ে যায়। এটা কেন হচ্ছে কি হচ্ছে ও তো কিছু জানে না, সত্যি কথাটা যেটা। তো এইভাবে চলতে থাকে চলতে থাকে। এবার একদিন মৈনাকদাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়, ওর মা বাবার অ্যানিভার্সারি ছিল, হুম, মৈনাকদার মা বাবার অ্যানিভার্সারি ছিল। তো সেদিনকে আবার সব ফ্যামিলি ইনভাইটেড হয়, সবাই আসে এদের সাথেও। এবার সুজয়দার মায়ের সাথে যতই ঝামেলা হোক, দিদি তো তাকে তো আর বাদ দিয়ে দিতে পারে না একটা অনুষ্ঠান বাড়ি থেকে। তো ইনভাইট করে, সুজয়দা ওর বউ আসে, মাসি মেশো আসে। মৈনাকদা কিন্তু প্রথম থেকেই বলছে আমার মনই বলছে আজকে একটা কিছু খারাপ কিছু হবে। এবার দেখো মৈনাকদা হয়তো জিনিসগুলো বিশ্বাস করতো না, কিন্তু ও যে পরবর্তীকালে এই যে এগুলো নিয়ে চর্চা করবে বা এগুলোর প্রতি ইন্টারেস্ট গেন করবে, এগুলো তো ওর হয়তো জীবনের ভবিতব্যই ছিল। সব কিছুই তো বলে না, আমরা বলি না সব কিছুই আগে থেকে ঠিক করা হুম, থাকে, তা ও যে ভবিষ্যতে এই তন্ত্র সাধনা বা এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্টেড হবে এটাও তো ওর ভবিতব্য ছিল। তাই হয়তো ওর মধ্যে কোনো এমন স্পেশাল ক্ষমতা আছে যেটা থেকে ও বিপদটা আঁচ করতে পারে সহজে। আর এমনিও দেখবে এটা কোনো স্পেশাল ক্ষমতার প্রয়োজন পড়ে না, আমাদের যে কোনো ক্ষেত্রেই খারাপ কিছু হবার আগে না আমাদের একটা মন বলতে থাকে যে আজকে একটা কিছু কিন্তু খারাপ হতে চলেছে, এটা আমাদের মন বলে। ওর ক্ষেত্রে হয়তো একটু বেশিই জানান দিত। তো মৈনাকদা কিন্তু বলছে আমি কিন্তু জানি আজকে একটা কিছু খারাপ কিছু হবে। তো যাই হোক আমি আগেরটাতেও বলেছি মৈনাকদার কুকুরের ভীষণ শখ, প্রচুর পোষ্য ওর মানে অনেকগুলো পোষ্য। আগেরটাতে তখন তো ড্যানি ছিল ল্যাব্রেডর, এবং এই ঘটনাটা যখন হচ্ছে 2012-13 সাল, তখন ওর কাছে একটা ছোট পাগ কুকুর ছিল, মানে যেগুলোকে ভোডাফোনের কুকুর বলে, সব পাগ কুকুর ছিল। তো ওটার নাম ছিল রলেক্স। তা সেই কুকুরটা ওর ভীষণ প্রিয় ছিল, খুব প্রিয় ছিল, ওর কাছে থাকতো, সারাক্ষণ থাকতো। তো এসেছে অর্পিতাদি, ও না রলেক্সকে একটু দূরে দূরেই রেখেছে যে মানে যাতে হ্যাঁ মানে ওকে না বলে ফেলে। কিন্তু ওই একটা মানে সবটাই ভবিতব্য, লাস্টে ঠিক বেরোবার আগে অর্পিতাদি দেখছে রলেক্সকে এরকম মানে ওর যে এটা হয় না বকলেসটা হয় না, ধরে টানছে, টেনে বলছে আসো আসো না আমার কাছে আসো, কি সুন্দর দেখতে, কি কিউট, আসো আসো করে বলেছে। যেই বলেছে মৈনাকদা দূর থেকে দেখতে পেয়ে এসে ছুটে রলেক্স হাতে ঝাটকা মেরে টেনে নিয়েছে, নিয়ে বলছে ও যেতে চাইছে না, ওকে কেন টানছো তুমি, একদম ওর দিকে তাকাবে না, এরকমভাবে টেনে নিয়েছে। তো অর্পিতাদি তখন বলছে আমি কি করলাম, আমি তোকে আদরই করছি, আমি তোকে ভালোবাসি না, তোমার আদরের তো দরকার নেই ওকে, ও যেতে চাইছে না কেন যাচ্ছ তো, কেন ডাকছো ওকে তোমার কাছে, বলে টেনে নিয়ে চলে গেছে। এবার এই যে ও একটু রুডলি বলে দিয়েছে, এটাতে ও খুব দুঃখ পেয়েছে যে আমাকে আজকে ও এরকমভাবে মৈনাক বললো, যতই হোক একটা ও তো দেওর।
এরকমভাবে বললে, এত ছোট সে এরকমভাবে বলল। তো তখন ওর মা, মানে শাশুড়ি আর কি, সুজয়দার মা, সেটা নিয়ে একটা বিশাল সিন ক্রিয়েট করলো যে হ্যাঁ, আজকের মৈনাক এত বড় হয়ে গেছে, 17-18 বছর বয়স হয়ে গেছে বলে এত ওর মানে অহংকার যে ও আমার ছেলের বউকে এত বড় কথা বলল, যে আমার কুকুরটাকে নিয়ে যায় একটা কুকুরের জন্য এরকম করলো। তো তখন মৈনাকদা বলছে ও কুকুর হতে পারে, ও আমার প্রাণ, ও আমার, ওকে কেন তুমি হাত দিয়েছো এরকম করে। ও কিন্তু বলেই যাচ্ছে, কারণ ও তো বুঝতেই পারছে যে এবার রলেক্সের কি হতে চলেছে ওর সাথে। এই নিয়ে খুব অশান্তি হলো, এমন একটা পরিস্থিতি হলো সুজয়দার মা পরিষ্কার বলে দিল যে তোদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই বলে ওরা একদম স্ট্রেট ওখান থেকে চলে গেল। তুমি ভাবো এই ফ্যামিলিটা কিরকম আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে সবার থেকে। তো যাই হোক হয়ে গেল। এবার মৈনাকদা তো হাউ হাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, রলেক্সকে সারাদিন আটলে, মানে সেই রাতটা আর কি আগলে নিয়ে শুয়ে রয়েছে যে না আমি ওকে কোনোভাবেই ছাড়বো না, ওর কিচ্ছু যেন না হয়, এটা ভয় পাচ্ছে। যে ছেলে কিন্তু কিছু মানে না, কিন্তু তখন অবধি কিন্তু কিছু মানে না ও, কিন্তু ও ভয় পাচ্ছে, কারণ ওই বলে ভালোবাসার জিনিসের কাছে সব ফেল, সব বিশ্বাস সব, তখন মানে যা করতে বলবে কেউ তাই করবে এরকম। ও তো জেগে, মানে সারা রাত মতো জেগেই আছে ও রলেক্সকে কোলে নিয়ে, ঠিক আছে। এবার একটা মানুষ তো ভোর রাতের দিকে একটু তন্দ্রা মতো এসে গেছিলো। এবার তন্দ্রাটা মানে এসেছে, চট করে ভেঙে গেছে, ভাঙতেই দেখছে পাশে রলেক্স নেই। এবার ও তো পাগলের মতো চিৎকার শুরু করেছে, রলেক্স কোথায় গেল, রলেক্স কোথায় গেল, রলেক্স কোথায় গেল। হঠাৎ করে বাড়ির পিছনের বাগানের দিক থেকে ওর মা চিৎকার করছে, মৈনাকদার মা চিৎকার করছে। ছুটে গিয়ে দেখছে রলেক্সেরও ওরকম মাথা মুচড়ে ফেলে রেখে গেছে কেউ। মানে এইটা ওকে এত ভেঙে ফেলেছিল মৈনাকদাকে, যে মৈনাকদা স্ট্রেট একদম সেই দিন যেটা করলো, ও সুজয়দাকে ফোন করে বললো তুই তোর বউকে নিয়ে আমার বাড়ি আসবি না, তোর বউয়ের আমি মুখ দর্শন করবো না, আজকে তোর বউ আমার মানে রলেক্সকে ফেললো। তখন সুজাতা বলছে ও কি বলছিস, ও কেন মারবে, ও তো আমার সাথেই ছিল, ও আবার গিয়ে কি করে মারবে। ওরাও না একটা কেমন একটা, না ওদের মতো একটা ঘোর মতো, মানে ওরা ওদের বউয়ের ব্যাপারে কিছু শুনতেই চাইতো না। ওরা চারজনই কেমন, মানে তিনজন ফ্যামিলির যে বাকি চারজন ছিল অর্পিতাদি ছাড়া, ওরা কেমন একটা যেন হয়ে গেছিলো। ওরা কিন্তু বুঝতে পারছে ওদের শরীরের ক্ষতি হচ্ছে, ওদের বাড়ি গাছ নষ্ট হচ্ছে, কিন্তু ওরা কেন মানতেই চাইছিল না যে না ওর বউয়ের কোনো প্রবলেম আছে। আর একটা কনসাল্ট তো করবে মানুষ, প্রবলেম আছে তো বউকে তো তাড়িয়ে দিতে বা মেরে দিতে বলছে না, বলছে একটা কনসাল্ট করতে আর কারোর সাথে। ওরা কিছুতেই রাজি হচ্ছে না বউটার, মানে বউটার যে মধ্যে কোনো সমস্যা আছে এটা ওরা মানতেই চাইছে না। এইটা একটুখানি লেগেছে। তো এই ঘটনাটার পর মৈনাকদাদের সাথে ওদের একদম সম্পর্ক পুরো পুরো কাট হয়ে যায়। মৈনাকদা মানে প্রায় বেশ কয়েকদিন ও মানে ডিপ্রেশন মতো চলে যায়, যেহেতু সন্তানের মতো ভালোবাসতো, তো সেখান থেকে বেরোবার জন্য আর একটা পোষ্য নিতে হয়, অ্যাডপ্ট করতে হয় ওকে, যে অন্তত ভোলার জন্য। কিন্তু রলেক্সকে, মানে মৈনাকদা সাথে যখন সৌরভ শুনেছিল ঘটনাটা, ও এখনও বলে বলে ওকে আমি মানে ভুলি না, ও আমাকে, ওকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। আর কুকুরটা খুব ছোট ছিল, একদম বাচ্চা ছিল, তো আমারই কেমন মানে কান্না কান্না পাচ্ছে বলতে গিয়ে, জিনিসটা সত্যি খুব খারাপ লাগে এই জিনিসগুলো বলতে গেলে। তো যাই হোক, এরপরে যেটা হলো এরকম তো হতে লাগলো। এবার এই রলেক্সের ঘটনাটার পরে এর ছোট মাসি যে ছিল, ছোট মাসি একদিন মৈনাকদাদের বাড়ি আসে এবং এসে বলে যে দেখ যতই হোক আমরা কিন্তু বুঝতে পারছি অর্পিতার মধ্যে একটা কিছু সমস্যা আছে, সেখান থেকে দেখ আমাদেরকে তো ওদেরকে মেজদিদেরকে বাঁচাতে হবে। আজকের ওরা থাকতে থাকতে আমি যেটা বুঝতে পারছি হয়তো ওদের সংসারটা পুরো শেষ হয়ে যাবে। আমরা তো দেখ পরিবারের লোক, এ তো মৈনাকদা বলছে আমার ওদের সাথে কোনো কথা নেই, কোনো সম্পর্ক নেই। তখন বলছে নেই, কিন্তু তোকে বুঝতে হবে যে ওদেরকে আমাদেরকে কোনোভাবে অন্তত বাঁচাতে হবে না। মেজদি শুনতে চাইছে না ঠিক আছে, কিন্তু আমাদেরকেই তো একটা কিছু দায়িত্ব নিয়ে করতেই হবে। তো এই যে মাসি ছিলেন, এনার হাজব্যান্ডের একজন কলিগ ছিলেন, তিনি গুণিন, ঠিক আছে, তিনি এইগুলো পারতেন করতে। তো তিনি বললেন যে ওনাকে একদিন আমি নিয়ে আসবো আমাদের বাড়িতে, মেজদিকে আমি জানাবোই না যে উনি গুণিন বা উনি এগুলো কিছু করেন, আমি খালি একটা গেট টুগেদারের আয়োজন করব, সবাই আসবে, ওরাও আসবে, আমি অর্পিতাকে খালি ওনাকে দেখাবো, কারণ উনি অনেক অভিজ্ঞ,
উনি মোটামুটি দেখেই একটা কিছু আইডিয়া করতে পারবে যে কি হলো, ঠিক আছে। তো এবারে ওদের ওরকম বাড়িতে বিজয়া দশমীর পরে একটা ওই হলো, কি বলে ওটাকে, বিজয়া সম্মেলনী করা হয়। সেখানে সব ফ্যামিলি গেট টুগেদার হয়, মৈনাকদারাও যায়। মৈনাকদা তো একদম মানে মুখ দেখা দেখি বন্ধ, মানে ও মুখের দিকেই তাকাতো না, ওর এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো। মানে ওর ব্যাপারটা দেখো, ও ব্যবহারটা ঠিক করছে না, কিন্তু ওরও তো দেখো পোষ্যটা খুব প্রাণাধিক প্রিয় ছিল, সে ওভাবে মারা গেছে, তার মৃতদেহটা দেখে ও এটা মেনে নিতে পারেনি। যাই হোক, তো তারপরে ওই অর্পিতারা আসেন এবং ওই ভদ্রলোক আসেন। মাসি ইচ্ছা করেই ওনাদের সাথে আলাপ করাতে ওনাকে নিয়ে যান, যে এটা হচ্ছে আমার দিদির ছেলের বউ। আর এবার ওনাকে দেখেই না অর্পিতাদির মধ্যে একটা কেমন একটা চঞ্চলতা, মানে ওনাকে অ্যাভয়েড করা শুরু করলো, ওনার সামনে যেতে চাইছে না, চোখের দিকে তাকাতে চাইছে না, কেমন একটা করছে। আর এই ভদ্রলোকও মানে ওকে দেখেই না একটা এরকম একটা মানে একটু চমকে মতো গেল। তো এবারে অর্পিতাদি তখন থেকেই শুরু করেছে, বাড়ি চলো না, ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, বাড়ি চলো, ভালো লাগছে না করে করে ওরা বাড়ি চলে গেল। অর্পিতাদি কিন্তু এর সামনে থাকতেই পারলো না বেশিক্ষণ। তো ভদ্রলোক তখন বললেন যে, মানে মাসিক এবং ওনার হাজব্যান্ডকে বললেন, একটা মিটিং করুন, আমার কিছু বলার আছে আপনাদেরকে। তো তার 2-3 দিন পরে ওনারা একটা মিটিং করে, মানে মৈনাকদার মা বাবা মৈনাকদা ছিল, আর এই ছোট মাসি এদের কোনো সন্তান ছিল না, এরা ছিল, আর ওই ভদ্রলোক এসেছিলেন। উনি এসে বলছেন যে আপনার যে দিদির ছেলের যে বউ, এটা ওকে দেখে আমি চমকেছিলাম, আপনি বুঝেছেন? বলছে হ্যাঁ চমকেছিলেন। বলছে ওর পিছনে ওর সাথে সারাক্ষণ একটা কালো ছায়ামূর্তি ওর সাথে চলে। আচ্ছা। বলছে এটা কেন? বলছে এটা কেন আমি বলতে পারবো না, হয়তো ওর জন্ম থেকেই ওটা ওর সাথে আছে, মানে কোনোভাবে ওর সাথে ওটা অ্যাসোসিয়েট হয়ে গেছে। এটা কেন অ্যাসোসিয়েট হয়েছে এর কিন্তু কোনো উত্তর আমার কাছে নেই, আমি কিন্তু ওরকম কোনো মিথ্যা উত্তর আপনাকে দিতে পারবো না। হয়তো ওর জন্মের সময় টাইমের জন্য হতে পারে, কীভাবে কী কারণে অ্যাসোসিয়েট হয়েছে, বা ওর মা হয়তো যখন প্রেগনেন্ট ছিল সেই সময় হয়তো ওর মায়ের সাথে চলে এসেছে, মানে কেন এসেছে আমার কোনো উত্তর নেই, কিন্তু ওর সাথে আছে এবং এটা জন্ম থেকে আছে। এটাকে আমি আলাদা করতে পারবো না, আমি জানি না এটা আলাদা করা যায়ও কি না, কারণ এত দিন ওর সাথে আছে তো ওর কিন্তু আলাদা, কিন্তু ওর পেছনে সারাক্ষণ একটা অপশক্তি ওর সাথে চলে, কোনো একটা অপদেব মানে কোনো একটা খারাপ কিছু ওর সাথে চলে, এবং সেই কারণে ও যে জিনিসটাকে ভালো বলে সেটাকে সে নষ্ট করে দেয়। কারণ সেই জিনিসটা, সেই মানে শক্তিটার, অপশক্তিটার, ওটাকে উনি কোনো ভূত স্পিরিট বা কোনো কি অপদেবতা এগুলো কিছু বলছেন, উনি বলছেন একটা নেগেটিভ শক্তি, একটা অবয়ব ওর সাথে থাকে, এবং সে না ওর ওপরে একটা ওর পজেশন এসে গেছে, যে ও আমার পজেশন, ওর কিছু ভালো লাগবে মানেই সেটা খারাপ, সেটাকে নষ্ট করে দেবে। এবং সেই জন্য যেহেতু ওর সাথে সারাক্ষণ থাকে, ওর হাবভাবে এই জিনিসগুলো চলে এসেছে। ও মাছটা ধরলো, মাছটা কিন্তু অর্পিতাদি মারেনি, মেরেছে কিন্তু ওই লোকটা, মানে লোক না, মানে যাই হোক ওই জিনিসটা ওই কিন্তু মেরেছে, বিড়ালগুলোকেও ওই মেরেছে, সবাইকে ওই মেরেছে, এবং এমনকি ওর যে হাজব্যান্ড, ওর ফ্যামিলি সবও শেষ করে দেবে। মানে ছেলেটাকে বলছে আপনার যে ওর যে বর আছে না, তাকে পুরো শেষ করে দেবে, ও পুরো মরে যাবে, ও শুকনো হয়ে মানে শুকিয়ে মরে যাবে, পুরো ফ্যামিলি মরে যাবে আপনারা যদি এখন কিছু ব্যবস্থা না করতে পারেন। গাছের পাতা নষ্ট, ওরা সব বলেছে, ওপরে বাগান ফাগান সব নষ্ট, বলছে হবেই তো, ও তো যেখানে যাবে সেখানেই মানে মড়ক লেগে যাবে, এরকম আর কি ব্যাপার। এবার ওই জন্য ওর দুধের ছানাটা, এবার দেখো আমি না দুধের ছানা কেটে যাওয়াটাকে আমি কাকতালীয়ই বলছি, আমি এটার সাথে ওটাকে অ্যাসোসিয়েট করতে চাইছি না, এটা খুব সাধারণ ঘটনা। কিন্তু আদার্স যে জিনিসগুলো আমি সেইগুলোর কথা বলছি, যে ধরো বিড়ালগুলোর মরে যাওয়া, বা এই রলেক্সের মরে যাওয়াটা, বা গাছপালা পরবর্তীকালে যখন আমি বলছি ওর মা বাবার সাথে কথা বলাবে, জানা যাবে ওদের বাড়ি একটা টিয়া পাখি ছিল সেটাও মরে গেছিলো, এই জিনিসগুলোকে আমি বলতে পারি যে এগুলোর সাথে এটা রিলেশন থাকতে পারে। আমি ওই বিয়ের রিচুয়ালসগুলোকে আমি যদি ছেড়েও দিই, যে ওগুলো তো সাধারণ যে কারোর ক্ষেত্রেই হতে পারে, তো
তখন বলছে উনি কিন্তু কিন্তু আপনার মানে বোনের ফ্যামিলি, দিদির ফ্যামিলি কিন্তু খুব ডেঞ্জারে আছে, খুব ডেঞ্জারাস পজিশানে আছে, আপনাদের কিন্তু এটা কিছু করতে হবে। বলছে কি করব, ওরা তো কেউ শুনতেই চাইছে না, আপনাকে যে আমি ওদের বাড়ি নিয়ে যাব ওরা তো কেউ শুনতেই চাইছে না। বলছে চাইবে না তো, ওর একটা বশ হয়ে গেছে এদের ওপর, মানে ওর বর থেকে শুরু করে ননদ, শ্বশুর শাশুড়ি সব ওর বশে চলে এসছে, শুনবে না তো, আপনার কোনো কথা শুনবে না ও। বলছে তাহলে কি করা যায়, বলছে তাহলে আপনাদেরকেই করতে হবে যেটা। উনি তারপরে একটা এরকম ওই কাগজের মধ্যে না একটা গুঁড়ো জাতীয় জিনিস, মানে দেখে মনে হলো কোনো শুকনো পাতা গুঁড়ো, বলে এটা নিয়ে যান, নিয়ে গিয়ে ওদের বাড়ির ছাদে উত্তর দিকে যদি কোনো ফুল গাছ থাকে সেটার মাটিতে এটা মিশিয়ে দিন, আর যদি না থাকে তাহলে একটা ফুল গাছ কিনে নিয়ে গিয়ে তার মাটিতে মিশিয়ে দিন, কিন্তু পুরনো ফুল গাছ হলে বেশি ভালো হয়। বলছে কিন্তু মিশিয়ে দিলে ওতে তো ফুল হয় না, বলে হবে ফুল, ওই জন্য উত্তর দিকে রাখবেন আর এই গুঁড়োটা মাটিতে মিশিয়ে দেবেন। তো এই ঘটনাটার পরে যে সেজ মাসি যিনি, যে এই ছোটো মাসি যিনি ছিলেন উনিই করেছেন, কারণ মৈনাকদারও ওদের বাড়ি আর যেত না, মৈনাকদার সাথে একদম মানে একদম মৈনাকদা একদম কাট করে দিয়েছিল জীবন থেকে, ওর দাদাকেও কাট করে দিয়েছিল যে তুইও আসবি না, তুইও ওর সাথে থাকিস, তুইও মানে ওর মতো হয়ে তুইও আসবি না, এরম ব্যাপার হয়ে গেছিলো। তো মৈনাকদার যে ছোটো মাসি সে গিয়ে ওদের বাড়িতে ওই ফুল গাছের মধ্যে ওই তোমার গুঁড়োটা মিশিয়ে উত্তর দিকে রেখে দিয়ে এসেছিলো। এবার তারপরে ওটা তো একই কাছাকাছি বাড়ি, তো যেতে আসতে চোখে পড়তো, দেখতো সত্যি ফুল ফুটেছে গাছটায়। এরপরে যেটা হলো ওর মানে মাসিটা আর কি, মানে সুজয়দার মা ফোন করে না এদেরকে বলতো আমার বউয়ের না এই ব্যাপারটা একদম ভালো লাগছে না, এতদিন পরে এবার বলছে। আর বলছে কি সারাক্ষণ না অশান্তি করছে বাড়িতে, অর্পিতা সারাক্ষণ অর্পিতা অশান্তি করছে। এবার বাড়ির পরিবেশটা কি হয়েছে, এ সারাক্ষণ অশান্তি করে বলছে আমি বাড়িতে থাকতে পারছি না, আমি এ বাড়িতে থাকতে পারবো না। ওর একটাই কথা, সুজয়দাকে বলছে তোমার সাথে আমি থাকবো না, আমি এ বাড়িতে থাকবো না। কেন থাকবে না, কি জন্য, বলছে না আমি এ বাড়িতে থাকবো না, একটাই ওর কথা যে আমি থাকবো না, তোমার সাথে আমি থাকতে পারছি না। সুজয়দাও একটা পর্যায়ে গিয়ে বলছে তোমার সাথে আমি থাকতে পারছি না। তো তখন এই গুণিন যিনি ছিলেন ইনি বলছেন ও আর পারবে না থাকতে, আমি যেটা দিয়ে দিয়েছি ওই যে ফলন ধরে গেছে বাড়িতে, ও আর পারবে না থাকতে। ও তো ওইরকম মড়ক লাগা জায়গায় থাকে, ও এরম যেখানে ভেজিটেশন আছে ও সেখানে থাকতে পারবে না, ও পারবে না থাকতে, ও থাকতে পারছে না। তখন সুজয়দারা যেটা ঠিক করে যে ওরা মিউচুয়াল ডিভোর্সের দিকে যাবে, এবং খুব স্মুথলি ওদের ডিভোর্স হয়ে গেছে, মানে কোনো ঝামেলা করেনি, অ্যালিমনিও যে কিচ্ছু যায়নি, স্মুথলি ডিভোর্স হয়ে গেছে ওদের, যে আমি তোমার সাথে থাকতে পারছি না, মেয়েটার এইটাই কথা, আর ছেলেটাও বলছে আমি তোমার সাথে থাকতে পারছি না, তাহলে তো আর কিছু হবেই না, দুজনকে বলে দিয়েছে থাকতে পারছি না, ডিভোর্স। তো পরে মেয়েটার বাড়ির লোক বলছে যে না আমার মেয়ের মধ্যে যে কোনো সমস্যা আছে আমরা কোনো দিন ভাবিনি, তবে হ্যাঁ এটা ঠিক আমাদের বাড়িতেও কোনো দিন আমরা গাছ লাগাতে পারিনি, কোনো দিন আমাদের একটা টিয়া পাখি ছিল সেটা মারা গেছিলো, তো এই কথাগুলো তো ওনাদের বিয়ের আগে বলা উচিত ছিল না। যাই হোক বলেনি, বলছে না আমরা তো এসব মানি না, এরকম করি না। এবার এরা যদি বেশি দিন এইভাবে চলতো না, ওদের পাড়া থেকে ওদেরকে হয়তো সাইড করে দিত, এক ঘরে করে দিত, কারণ তো পাড়াতেও মোটামুটি এটা রটে গেছিলো না, ওই বাড়ির বউ এসে বলেছে, যেহেতু পদ্মরা খুব সিন ক্রিয়েট করেছিল বিড়াল মারা যাবার পর, তো এইভাবে ওদের খুব স্মুথলি মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। ওই গুণিন উনি কিন্তু এদের ব্যাপারে এত কিছু জানতেন না, উনি কিন্তু বলছেন আপনি দেখবেন ওর সন্তানও নষ্ট করে দিয়েছে ওই জিনিস। পরে জানা গেল একবার তো বললাম মিসক্যারেজ হয়েছে, আরও দুবার কনসিভ করেছিল, সেই দুবারও মিসক্যারেজ হয়েছে, মানে ওর সন্তানও হতে দেবে না, ওকে ওরকমই থাকবে। এবং উনি বললেন আমি ওর থেকে এটাকে বার করার মতো ক্ষমতা আমার নেই, আমি কেন, আমি জানি না কেউ পারবেন কি না, কেউ অন্য কেউ পারলে পারতে পারেন, আমি পারবো না, আমি যেটা করতে পারি সেটা আপনার পরিবার, আপনার দিদির পরিবার থেকে আমি ওকে আলাদা করে দিতে পারি। তাই হয়েছিল, ওদের মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। এবং ওই সুজয়দা ওদের বাড়িটা একটুখানি উনি একটুখানি ওই বাড়ির মধ্যে একটুখানি ওই বন্ধন মতো করে দিয়েছিলেন, আর সুজয়দাকে একটা ওই মাদুলি টাইপের দিয়ে দিয়েছিলেন যাতে ও আর ফেরত না আসতে পারে, কোনো দিন আসেও না, মানে ওর সাথে আর সুজয়দার সাথেও আর একবার কথা পর্যন্ত বলেনি, এরম পরিস্থিতি। তারপর তো সুজয়দা যেটা পরবর্তীকালে হলো, সুজয়দা আর কোনোদিন বিয়ে করলো না, আর করেনি না, ওর ওই একবার একটা ভীষণ ট্রমা,
এবং ও বলল না আমি একবার যা বিয়ে করেছি, আমি আর কোনোদিন ও বিয়ে করেনি। 2024 সালে সৌমিলির বিয়ে হয়ে যায়, ভালো জায়গাতেই বিয়ে হয়ে যায়। ওদের চেহারা টেহারাও ঠিকঠাক হয়, আস্তে আস্তে ওদের বাড়িতে আবার সেই গাছপালার ব্যাপারটা হয়। কিন্তু অ্যাট দ্য এন্ড আমি দেখলাম হয়তো এই পরিবারটা বেঁচে গেল। আমার খুব খারাপ লাগে সেই মেয়েটার জন্য সব থেকে বেশি, যার কিন্তু কোনো দোষ নেই। সে তো নিজেই জানে না সেভাবে দুর্ভাগ্য বহন করছে, সে যে একটা পরিবার নষ্টের কারণ হচ্ছে সে তো নিজেই জানে না এবং কিছু করতেও পারছে না। তাই আমার সব থেকে বড় যদি ভিকটিম কেউ হয়ে থাকে, সেটা আমার মনে হয় সেই অর্পিতা মেয়েটি ভিকটিম। আমি তার নামটি করে বললাম আর কি, চেঞ্জ করে। আর তার কাছে কোনো এখন অপশনও নেই, না অপশনও নেই, তাকে এইভাবেই সারা জীবন থাকতে হবে। আর তার বাবা মায়েরই যেটা উচিত যে ওকে আর কারোর সাথে যুক্ত না করা, কারণ ওর বাবা মা হয়তো অভ্যস্ত ব্যাপারগুলোর সাথে, কিন্তু আর একটা পরিবারে গেলে সেই পরিবারটা তো নষ্ট হয়ে যাবে। তাই বাবা মায়ের ক্ষেত্রে উচিত যে মিথ্যা কথা বা এই কথাগুলো লুকিয়ে বিয়ে আর একবার না দেওয়ানো। এখন আর জানি না তার বিয়ে হয়েছে কি হয়নি, আর জানি না, তার সাথে আর এদের কোনো যোগাযোগই নেই। আর মৈনাকদা তো একদম তাকাবেই, মানে তাকাবেই না একদম, মানে নামই শুনতে চায় না, বলতেই চায় না। এক কথা কি করে হবে, এ তো চলে গেছে, তারপরও কথা হয় না। দাদাদের সাথে ঠিক হয়ে গেছে, মাসিদের সাথে ঠিক, মানে এই মেয়েটার সাথে সে তো স্বাভাবিক, মানে ও মানে একদম ও কোনো, আমি সৌরভ জিজ্ঞেস করছে মৈনাকদা ফেসবুকে একবার সার্চ কর না, বলে তুই পাগল, আমি কিছু ওর নাম সার্চ করলে আমার ফোন হ্যাং করে যাবে, এরকম ভাবে বলে। উচিত না এগুলো করা, মেয়েটার কোনো দোষ নেই, কিন্তু স্টিল দেখো যার হয়েছে, যার ওরকম প্রিয় পোষ্য মারা গেছে, সে এরকম রিয়াক্টই করবে, এটা কিছু করার নেই। এক্স্যাক্টলি, বড্ড অদ্ভুত একটা ঘটনা, মানে এরকম ঘটনা সচরাচর শোনাই যায় না, আমি তো শুনিনি। অদ্ভুত, মানে এখানে ওরকম ভূতে এসে মেরে দিচ্ছে বা ভূতে এসে কিছু করছে রাত্রিবেলা, এইসব নেই। ওকে, একটু অন্য ধরনের ঘটনা, যেটা বেশ ভালো লাগলো। আমি জানি না অডিয়েন্স কিভাবে এই ঘটনাটিকে নেবে, বাট আমার যেটা মনে হয় যে মানুষ এই মুহূর্তে একই ধরনের ঘটনা শুনতে শুনতে কোথাও একটা বিরক্ত হয়ে গেছে, যেটা আমার মনে হয়। যার জন্য আমি সবসময় চেষ্টা করি যে একটু ডিফারেন্ট টাইপের ঘটনা আনার। বাট হ্যাঁ, মানে আমরা তো কেউ আর স্ক্রিপ্ট লিখি না বা বানিয়ে ঘটনা বলি না, তো ওই কারণে মানে কখনো সেটা ভালোও লাগতে পারে, কখনো সেটা খারাপও লাগতে পারে। কারণ এটা যদি আমাদের একটা প্যাটার্ন হয়ে যেত, আমরা যদি শিখে যেতাম, স্ক্রিপ্ট নিয়ে করতাম, তাহলে কি হতো, প্রত্যেকটা ঘটনাই হিট হতো। তো সেটা তো হয় না, মানে ওর জন্যই হয়তো আমি চেষ্টা করি ডিফারেন্ট ঘটনা আনার। বাট হ্যাঁ, মানে আজকের এই ঘটনাটা খুবই অদ্ভুত। আর এবার তোমার সেকেন্ড ঘটনা, আজকে সেকেন্ড ঘটনায় আসি, সেটা কোথাকার, যদি কোথাকার না বলতে চাও তাহলে কি নিয়ে? আজকে সেকেন্ড যে ঘটনাটির অনেক পুরনো ঘটনা, এটা হচ্ছে আমার ছোট মামা বলেছে। আমার ছোট মামা হচ্ছে মানে মানিকতলার একটা খুব বিখ্যাত ওষুধের দোকানে দীর্ঘদিন কাজ করেছে, মানে 2020-তে কোভিড আমার মামার কোভিড হয়, তারপর থেকে ওই দোকানটা ছাড়ে, নাহলে দীর্ঘদিন ধরে ওই ওষুধের দোকান আমার মামা কাজ করেছে। আমার মামার নাম শ্যামল লাল, হয়তো অনেকে চেনেনও, কোন ওষুধের দোকানও বুঝতে পেরে যাবেন। অনেক ছোটোবেলা থেকে, একদম বাচ্চাবেলা থেকে কাজ করেছে। তো এটা আমার মামার দোকানের একজন রেগুলার কাস্টমার, তিনি এই ঘটনাটা আমার মামার কাছে এসে করেছিলেন, এবং ঘটনাটা ভীষণ ভয়ানক, ঠিক আছে, এবং মর্মান্তিক। তার সাথে এই ঘটনাটার সাথে জড়িত আছে 4টে ছেলে, ঠিক আছে। তার মধ্যে আমি একটাই ছেলের নাম তাও পরিবর্তন করে বলছি, তার নাম হচ্ছে হিরু। এটা কিন্তু আমার পরিবর্তিত নাম, কারণ আমি তাদের নাম বলতে পারবো না। এই 4টি ছেলের মধ্যে এই হিরু ছেলেটি হচ্ছে, যে ভদ্রলোক আমার মামাকে ঘটনাটা বলেছেন, তার ভাইয়ের ছেলে, ঠিক আছে, মানে সে জেঠু, হিরুর জেঠু। তো ঘটনাটা হচ্ছে এই হিরুরা 4 বন্ধু, এরা 1971 সালে, তখন নকশাল পিরিয়ডে নকশাল আন্দোলনের সাথে যুক্ত হয়ে যায়, এবং খুব মানে সক্রিয়ভাবে তারা এই মুভমেন্টের সাথে জড়িত হয়ে যায়, এবং তারা ভীষণ রাজনৈতিকভাবে ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়, এবং তারা বিভিন্ন মানে বৈপ্লবিক কাজকর্ম করতে শুরু করেন, এবং সেগুলো স্বাভাবিক, বোঝাই যাচ্ছে যে তৎকালীন পুলিশদের বা প্রশাসনের বিরুদ্ধে সেই সমস্ত কাজগুলো এরা জড়িয়ে পড়ে, এই অতিবাম রাজনীতিতে জড়িয়ে পড়ে।
তো এইভাবে চলতে চলতে এই 4 জনের নামে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার বেরিয়ে যায় পুলিশদের থেকে। তো সেখানে এদের এবার বোঝাই যাচ্ছে যে এদেরকে পালিয়ে পালিয়ে বাঁচতে হয়, ছদ্মবেশ ধরে পালিয়ে বাঁচে, এবং বিভিন্ন জায়গায় পুলিশের খোঁচর তো বিভিন্ন জায়গায় থাকতো। সেই সময়টার পরিবেশটা বুঝতেই পারছো, 71 সাল কি ছিল। তো বিভিন্ন জায়গায় খোঁচর থাকতো পুলিশের, তারা বিভিন্ন জায়গায় খোঁজ দিয়ে দিত, ওরা যেখানেই পালাতো পুলিশ আসতো, এরা আবার পালিয়ে আসতো। এইভাবে ওদের লাইফটা চলতে থাকে, ঠিক আছে। তো চলতে চলতে একটা সময় হয় কি যে ওরা আর পালাবার জায়গা পাচ্ছিল না। তো তখন ওদেরই একজন বন্ধু, সে পরবর্তীকালে আন্দোলন থেকে সরে আসে, সে এত অ্যাক্টিভলি করতে পারেনি আন্দোলনটা, সে এসে ওদেরকে বলে যে দেখ, তোদের নামে তো এরকম শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার, তোরা পালাতে পারবি কি না বুঝতে পারছি না। তো ওদেরকে একটা বাড়ির খোঁজ দেয়, যেটা একটা পরিত্যক্ত বাড়ি, এবং বাড়িটা হচ্ছে কুখ্যাত, বাড়িটা হচ্ছে ওই ভূত প্রেতের জন্য, ঠিক আছে। তো জানোই এই এই ধরনের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাসী, তারা এক, ভূত প্রেত খুব একটা মানতো না, অ্যান্ড সেকেন্ড, ওরা ভাবে যে ভূতের হাতে মরা পুলিশের গুলির থেকে মরার থেকে ভালো, পুলিশের গুলিতে মরতে হবে তার থেকে ভালো ভূতের হাতে মরি, ওরা এটাই ভেবেছে। তো ভেবে বলেছে আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িটাতে ওরা গিয়ে থাকতে শুরু করে। কলকাতারই একটা জায়গার বাড়ি আর কি সেটা। বাড়িটা একটা একতলা বাড়ি, বাড়িটার সামনে একটা বড় নারকেল গাছ আছে এবং পাশে একটা পুকুর আছে। এই পুরোটাই হচ্ছে ওই বাড়িটারই বাউন্ডারি, পুকুরটাও কিন্তু ওই বাড়ির ওনারেরই পুকুর ছিল। বাড়িটায় কেন কেউ যে কোনো দিন যায় না, বাড়ির যিনি ওনার ছিলেন তিনি হচ্ছেন, একদিন হঠাৎ করে এসে লোকে দেখেছিল বাড়িতে মরে পড়ে আছে, তারপর থেকে কেউ থাকে না বাড়িটায়। পুলিশের ওই ওই ব্যাপারটাও ওখানে একটু কম, নিরাপদ, ভূতের ঘটনাটা ঘটেছে তো। তো ওরা এখানে 4 জন মিলে থাকতে শুরু করে। তো প্রথম কদিন তো বেশ নির্বিঘ্নে কাটছে, কারণ ওদের কাছে পর্যাপ্ত রসদ ছিল, ওদের কাছে সমস্ত কিছু, প্লাস কি এখানে ভয়টা কম, কারণ পুলিশের খোঁচর থেকে শুরু করে যারা এই বাড়িটার আশপাশে খুব একটা আসতে চাইতো না, ভূতের ভয়তেই আসতে চাইতো না, ওরা কিন্তু যথেষ্ট নিরাপদে ছিল, এবং ওরা কিন্তু কোনো ভৌতিক কিছু ফেসও করেনি কখনো। ওরা নির্বিঘ্নে কাটতে থাকে, ওদের দিন কাটতে থাকে, মোটামুটি বসবাসযোগ্য করে ওরা কাটে। যাদের এরম পালিয়ে পালিয়ে বাঁচতে হচ্ছে তারা তো সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারবে নিজেদেরকে, তো যাই হোক সেইভাবে ওরা থাকতে শুরু করে। এবার হঠাৎ করে একটা সময় গিয়ে কি হয়, ওদের যে রসদটা ওরা নিয়ে গেছিলো সেটা আস্তে আস্তে ফুরোতে থাকে। যেহেতু 4টে মানুষ খাওয়া দাওয়া করবে, তাদের রসদটা ফুরোতে থাকে। তখন ওরা খুব চিন্তায় পড়ে যায়, কারণ ওরা বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করতে পারবে না, কারণ জায়গাটা একটু নিরিবিলি, সেখান থেকে লোকালয়ে গিয়ে কিনতে গেলে লোকালয়ের ওই সব জায়গায় তো এক তো পুলিশের লোক আছে, সেকেন্ড ওদের যে ছবি চতুর্দিকে বেরিয়ে গেছে, তো ওদেরকে তো যেখানে দেখবে সেখানেই মারবে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো ওরা যেহেতু লোকালয়ে যেতে পারছে না, রসদটাও আস্তে আস্তে ফুরিয়ে আসছে, এরকম করতে করতে রসদ যখন পুরো শেষ হয়ে গেল, ওরা 2-3 দিন না খেয়ে থাকলো। তারপর ওরা ভাবছে যে না, এরমভাবে তো চলবে না, আমি না খেয়ে থাকলে তো বাঁচবো না, বাঁচতে তো হবে, বাঁচার জন্যই তো পালাচ্ছি, নাহলে তো পুলিশের হাতে মরেই যেতাম। তো তখন হিরু ছেলেটা ভীষণ ভালো গাছে চড়তে পারতো। তো হিরুকে তখন বলে যে হিরু, বাড়ির লাগোয়াই তো নারকেল গাছ, বাড়ির বাউন্ডারিতেই তো, তুই এক কাজ কর, উঠে নারকেল পেড়ে দে, ডাব বা নারকেল যেটা হয় পেড়ে দে, বরঞ্চ অন্তত একটা নারকেল ভেঙেও তো খেতে পারবো। তো তখন ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে দাঁড়া, যাবো, কিন্তু দিনের বেলা যাব না, কারণ দিনের বেলা দেখবে লোকজনের সাহস বেশি থাকে, কেউ কোথাও থেকে দেখে নিল নারকেল গাছে আওয়াজ হচ্ছে, একটা ব্যাপার হয়ে যাবে। রাত্রেবেলা করবো, রাত্রেবেলা কেউ দেখতেও পাবে না, আর যদি আওয়াজও হয় ভাববে ভূতের বাড়ি, ভূতে আওয়াজ করছে। তো এইসব ভেবে রাত্রেবেলা বলেছে আমরা উঠবো একদম মাঝরাতে। তো হিরু উঠেছে নারকেল গাছে, আর এদেরকে বলেছে তোরা একটা এরম বিছানার চাদর নিয়ে, বাকি 3 জনকে বলেছে তোরা নারকেল গাছের নিচে দাঁড়িয়ে থাক, আমি ওপর থেকে নারকেলটা ফেলবো, নিচে পড়বে। তো বলেছে আচ্ছা ঠিক আছে। তো এরা নিচে দাঁড়িয়ে আছে, হিরু উঠে গেছে তত্তর করে, ও তো উঠতে পারে, ও উঠে গেছে, উঠে গিয়ে ওখান থেকে ও এরকম মানে নারকেলটা পারতে উঠলো। অনেকক্ষণ সময় গেছে, ও কিন্তু খুব এক্সপার্ট এইসব কাজে, অনেকক্ষণ সময় হয়ে গেছে, কোনো মানে আওয়াজ আসছে না বা কিছু আসছে না। তো এরা না নিচ থেকে বলছে এই হিরু কী রে, আয় কতক্ষণ লাগাচ্ছিস, পেলি নারকেল পেলি? এবার ওপর থেকে না একটা আওয়াজ আসছে ঠিক এরকম, ঠিক এরকম একটা আওয়াজ আসছে। তো তখন এরা বলছে যে এই হিরু কি করছিস, এত আওয়াজ, এরকম আওয়াজ আসছে কেন, কি হলো? আবার ওরকম
এরকম একটা আওয়াজ আসছে। তো তখন বলছে বাবা এরকম আওয়াজ আসছে কী ব্যাপার, বলতে বলতে ওরা না এরকম উপর দিকে তাকাতে তাকাতে দেখছে ঝপ করে একটা নারকেল ওদের ওই যে চাদরটার মধ্যে পড়েছে। তো ওরা ভেবেছে ওটা পেড়ে নিয়েছে, হয়তো কাটারি ফাটারি তো ছিল না, হয়তো নারকেল ওইভাবে পাড়তে গেছে, টানতে গেছে, ওভাবে আওয়াজ হয়েছে, যাই হোক। তো ঝপ করে নারকেলটা পড়েছে, তো ওরা বলছে চলে আয় চলে আয়, তুই এবার নিচে নেমে আয় নিচে নেমে আয় বলে চাদর, অন্ধকার তো, চাদরটার মধ্যে হাত দিয়ে দেখছে হাতটা এরকম চ্যাট চ্যাট করছে, ঠিক আছে, আর এরকম না মানে লোম লোম টাইপের লাগছে। তো তখন বলছে এই দেখ তো এটা নারকেলটা কীরকম জানো নারকেলটা। তো আর একটা ছেলে, সে আবার সিগারেট খেতে বলে পকেটে লাইটার ছিল, বলছে দাঁড়া লাইটারটা জ্বালাই। এবার লাইটারটা জ্বালিয়ে দেখছে হাতের মধ্যে রক্ত। এবার চাদরটা খুলে দেখছে, চাদরের মধ্যে দেখছে হিরুর কাটা মাথাটা এসে পড়েছে। আচ্ছা। এবার যখন ওইটা দেখে ওরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছে, পাশে ঝপাস করে আওয়াজ হয়েছে, পুকুর ছিল পাশে, ঝপাস করে আওয়াজ, পাশে তাকে দেখছে বাকি যে বডিটা মানে মাথা ছাড়া যে বডিটা পুরো এরকম সারা গায়ে আঁচড়িয়ে কেউ বডিটা পুকুরের মধ্যে ফেলেছে, ঝপাস করে পুকুরে পড়েছে বডিটা, আর মাথাটা ওদের ওখানে, ওই জন্য চ্যাট চ্যাট করেছে, মানে ডাব পড়েনি, ওটা মাথা পড়েছে। তো তখন ওরা চিৎকার করে উঠেছে ভয়েতে, উঠে ওরা কোনো রকমে ওখানে মানে বাড়িতে এসে তো কোনো রকমে করে ওই মাঝ রাত্রির বেলা বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে মানে দেদার ছুট মেরেছে। এবং পরে ওরা ভাবছে যে নিশ্চয়ই যিনি ছিলেন এদের কিন্তু কিছু ক্ষতি করছিল না, ও কিন্তু শেল্টার দিয়েছিল, যেহেতু গাছে উঠে ওর জিনিসগুলো পারতে গেছে, নারকেল মানে ওর একটা প্রপার্টিতে নষ্ট করতে গেছে, ওকে ওখানে বসে ওই মাথাটা মুচড়ে ছিঁড়ছিল বলে ওই রকম মানে মুচড়ে উপড়াচ্ছিল বলে ওরকম করে আওয়াজ হচ্ছিল। পরবর্তীকালে এই তিনটে ছেলে তিনজন তিন দিকে ছিটকে যায়। এদের সাথে পরে কি হয় অতটা জানে না, এদেরই মধ্যে একটি ছেলে এই জেঠুর কাছে এসে এই ঘটনাটা বর্ণনা করে। তো তিনি এই ঘটনাটা এসে মামাকে বলেন। এটা কিন্তু এই মানে ওই ওষুধের দোকানের মোটামুটি সবাই এই ঘটনাটা জানে, এটা খুব পরিচিত একটা ঘটনা ওখানকার। তারপর আমার মামা সেটা আরো সবার কাছে ছড়িয়ে দিয়েছে, আমার মামা আরো সুন্দর করে, আমার মামা আরো ভালো করে ঘটনাটা বলতে পারতো, খালি আসতে পারেনি বলে, নাহলে আমার মামা আরো সুন্দর করে বলতে পারতো, যেহেতু ও একদম ফার্স্ট এতে শুনেছে আমার মামা, মানে একদম অরিজিনাল যাদের সাথে হয়েছে বা যাদের সামনে হয়েছে তাদের কাছ থেকে শুনেছে। মানে অনেক সময় ভায়া হয়ে এলে জিনিসগুলো অনেকটা চেঞ্জ হয়ে যায় বা এরকম হয়ে যায়। তো এই আর কি, যাই হোক এইটাই ছিল ঘটনাটা, ছোট ঘটনা, ছোট না ছোট হতেই পারে, বাট যে সিচুয়েশনটা সেই রাতে যদি কেউ থাকতো তাহলে সে বুঝতে পারতো যে এরকম একটা সিচুয়েশন কি হতে পারে। হ্যাঁ, যাই হোক খুবই ভালো লাগলো তোমার সাথে পডকাস্ট করে, প্রত্যেকবারের মতোই এবারও খুবই ভালো লাগলো। আশা করছি আগামী দিনে তুমি আরও ঘটনা নিয়ে আসবে আমাদের জন্য। আর আপনাদের জন্য বলি যে আপনারাও যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে, মানে আপনাদের শোনাও হতে পারে বা আপনাদের সাথে ঘটাও হতে পারে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। থ্যাংক ইউ তোমায়।